সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো প্রত্যেক দিনের মতো কাজ করা শুরু করে দিয়েছি। তো বাইরের কাজ দুটো করে নিয়েছি, আর এখন আমি ঘরগুলোকে ঝাড় দিয়ে বাসনগুলোকে পুকুর ঘাটে ডুবে রেখে এসে ঘরগুলোকে মুছে নিচ্ছি। আর এই রুমটায় শাশুড়িমা শ্বশুরমশাই থাকে, আর এখন শাশুড়িমা গেছে বাথরুমে, তো শ্বশুরমশাই বাথরুমে নিয়ে গেল, তাই ভাবলাম রুমটা মোছা তোমাদের সাথে শেয়ার করে দিই। তারপর দেখো এক মুঠ চাল নিয়ে চলে এলাম মুরগি দুটোকে বের করতে। মুরগিগুলোকে বের করে দিয়ে আমি চলে এলাম পুকুর ঘাটে। সেই যে বাসনগুলো ভিজিয়ে রেখে গেছিলাম সেগুলোকে মাজার জন্য। তো দেখো বাসনগুলো আমার মাজা হয়ে গেছে, আর আমি এখন বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি। আর আজকে খুব একটা বেশি বাসন নেই, কারণ সন্ধেবেলা যে চা মুড়ি খাওয়া হয়েছিল সেগুলো না সন্ধেবেলাতে ধোয়া হয়েছিল। রুদ্রর বাবাকে বলেছিলাম একটু দাঁড়াও, তো দাঁড়িয়েছিল, আমি ধুয়ে নিয়েছিলাম। বাসনগুলো ধুয়ে নিয়ে এলাম, তারপরে জায়গা মতো রেখে আমি চলে এলাম কলতলায় জল ভরার জন্য। আর অনেকগুলোই বোতল ফাঁকা ছিল। তো কি হয় বলো তো, বোতলগুলো না আমাকে খুঁজে খুঁজে নিয়ে আসতে হয়, কারণ যে না যেখানেই জল খায় সেখানেই বোতলগুলোকে রেখে দেয়। যতই বলি যে এই গামলাটার মধ্যেই রাখবে, দুটো গামলা আছে, একটা ফাঁকা বোতল রাখার জন্য আর একটা ভর্তি বোতল রাখার জন্য, কিন্তু কথাই শোনে না বাচ্চাগুলো। তো সেই জন্য না সব ঘরে আমাকে উকি ঝুঁকি মেরে দেখতে হয় যে বোতল কোথায় পড়ে আছে, তো কুড়িয়ে আর কি নিয়ে আসতে হয়। তো যাই হোক দেখো এক গামলা বোতল ফাঁকা, তো বোতলগুলোকে আমি এভাবেই সব ভরে নেব। তো দেখো বোতলগুলো আমার ভরা হয়ে গেল, আর বোতলগুলোকে নিয়ে আমি ঘরে যাচ্ছি। জলগুলো ভরলাম, ভরে ঘরে রাখলাম, তারপরে এক কাপ চা খেলাম। তারপরে দেখো চলে এলাম উনুন ছালে, উনুনে ছাই তোলার জন্য। আর ছাইটা না খুবই গরম হয়ে আছে, কারণ সকালবেলাতেই উনুনটাতে চা হয়েছে, তো সেই জন্য। আর এই যে কড়াইটা কালকে রাত্রে সেই যে তিল তাতিয়েছিলাম, তিল গরম করেছিলাম, তো সকালবেলা মাজবো বলে নিয়ে যেতে ভুলে গেছি, মানে উনুন ছালেই ছিল। তো যাই হোক এই যে কড়াইটাতে ছাইগুলো তুলে নিলাম, তারপরে কড়াইটাকে আমি মেজে নেব। উনুনে ছাইগুলো তুললাম, তারপরে ছাইগুলোকে নিয়ে গিয়ে আমি ওই যে পুকুর পাড়ে সাইডেই রাখলাম, দিয়ে একটু জলও দিয়ে দিলাম, কারণ একটু একটু গরম হয়ে আছে। আর যা দিন করছে বাতাস দিচ্ছে, এত গরম আগুন ধরে যেতে পারে, সেই জন্য একদম ভিজিয়ে দিলাম ছাইটাকে। আর কড়াইটাকে জলে ডুবিয়ে রেখে আসলাম। আর এই বাটিটাই করে এক বাটির জল গোবর মাটি গুলে নিয়ে এলাম, দিয়ে আমি এখন উনুনটাকে সুন্দর করে লেপে দিচ্ছি। তারপর দেখো আমি চলে এলাম পুকুর ঘাটে, আর এখন আমি মাছ বাছবো। আর এই মাছগুলো হচ্ছে এই যে পুকুরটায় আমি নেমেছি ওই পুকুরেরই মাছ। তো আমি যখন ঘুম থেকে উঠি তখনই মাছগুলো ধরা হয়ে গেছিলো। তো একটু পরে যদি ধরা হতো তাহলে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করতাম। আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে পুকুরটা কাদের, তো বলেছিলাম তোমাদেরকে যে গ্রামের প্রায় মানুষেরই আর কি ভাগ আছে। তো দেখো আমাদের কইটুকু ভাগ আছে, আমরা এই ভাগে মাত্র দুটো মাছ পেয়েছি। তো যাই হোক মাছগুলোকে আমি এখন বেছে নিচ্ছি। আর এই মাছগুলোকে বেছে আমি মুড়ি খাবারটা করে নেব। মাছগুলো বেছে নিয়ে এসে হলুদ লবণ মাখিয়ে রাখলাম, তারপরে মুড়ি খাবারটা করে নিলাম। তারপর দেখো আমি চলে এসেছি ঘুঁটে দেওয়ার জন্য। অনেক কটায় গোবর জড়ো হয়েছিল, তো সেইগুলোকে আমি এখন সেনে নিচ্ছি। আর অনেক দিদিভাই কমেন্ট করেছো যে গ্রামের পরিবেশে ঘুঁটে দেওয়া দেখতে খুবই ভালো লাগে। আর তোমাদের ভালো লাগে বলে আমি শেয়ার করছি সেটা নয়, এটা আমার কাজ, জানো তো। আমি তো সবই তোমাদের সাথে শেয়ার করছি, তাই এই গোবর সানা ঘুঁটে দেওয়া সব কিছুই শেয়ার করছি। তো চলো বন্ধুরা, এবার তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি। কলকাতা থেকে সুষমা দিদিভাই কমেন্ট করেছে যে বোন তুমি খুব ভালো বউ, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, তোমার ভিডিওতে আমার নামটা নিও। এই যে সুষমা দিদিভাই, আমি তোমার নামটা নিয়ে নিলাম। আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। আর কলকাতার সকল মানুষকে আমার অনেক অনেক ভালোবাসা গো। পরের কমেন্টটি হচ্ছে পূজা,
সে কমেন্ট করেছে, দিদি ভাই আমি সকাল থেকে অপেক্ষা করি তোমার ব্লগের জন্য, যে কখন সন্ধ্যা হবে আর চায়ের কাপ নিয়ে তোমার ব্লগ দেখব। তো পূজা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ গো আমাকে এতটা ভালোবাসার জন্য। হলদিয়া থেকে সারথী বোন কমেন্ট করেছে যে তোমার ব্লগে আমার নামটা নিও। এই যে সারথী বোন, আমি তোমার নামটা নিয়ে নিলাম। আর হলদিয়ার সকল মানুষকে আমার অনেক অনেক ভালোবাসা গো। আর তোমরা অনেকেই আছো খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো। আর কি জানো, সন্ধেবেলায় না আমি এই কমেন্টগুলো শাশুড়ি মাকে পড়ে পড়ে শোনাই, খুব খুশি হয় মা, জানো তো। তো যাই হোক, দেখো গোবরগুলো আমি দিতে শুরু করে দিলাম। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কিন্তু বলো, তাহলে আমার খুব ভালো লাগবে। আমি এটা জানতে পারবো যে বন্ধুরা আমার কত দূর দূরান্ত থেকে এই ভিডিওগুলো দেখছে। আর এখন যা রোদ করছে, গুটেগুলো তো শুকাতে বেশি সময়ই লাগছে না, মানে দুদিনেই গুটেগুলো শুকিয়ে যাচ্ছে। আর শীতের সময় যখন গুটে দিচ্ছিলাম, গুটে শুকাতে এক সপ্তাহ লেগে যাচ্ছিল, তাও গুটে শুকাচ্ছিল না। গুটেগুলো দিয়েই আমি গেছিলাম স্নান করতে। স্নান সেরে চলে এসেছি। তারপরে আমি এখন শাশুড়ি মাকে স্নান করিয়ে দেব। আর আগে তেল মালিশ করে দিলাম ঘরে। তো তারপর দেখো শাশুড়ি মাকে আমি ধরে ধরে নিচে নামাচ্ছি। শাশুড়ি মায়ের কিন্তু খুব অসুবিধা হচ্ছে, নামতেই পারছে না। আর ওই যে চেয়ারটা দেখছো, ওই চেয়ারটাতেই বসে কিন্তু ওভাবেই আমি স্নান করাই। আর এত তেতে আছে কি বলবো, মানে নিচে তো নামাই যাবে না। আর মা তো সবসময় ঘরে থাকে, সেই জন্য না খুব রোদের ছটা লাগে, তার জন্য আর উঠোনের দিকে নিয়ে যায় না, ওই জায়গাটাতে স্নান করিয়ে দিই। আর একদিন পর পর মাকে সাবান মাখিয়ে দিই। কালকে সাবান মাখিয়ে স্নান করিয়ে দিয়েছিলাম, আর আজকে আর সাবান দিলাম না, আজকে তেল মাখিয়েই গা ধুইয়ে দিচ্ছি। আর একদিন পর পর মাথার চুল আর কি ভেজায়, মাথায় স্নান করে একদিন পর পর। তো কালকে চুল ভিজেছিল, মাথায় স্নান করেছিল, তো সেই জন্য আজকে আর মাথায় স্নান করালাম না। এমনিতে মার শরীরটা ভালো নেই, গাটা একটু জ্বর করছে। তাই দেখো হাঁড়িতে জল রোদে দেওয়া ছিল, সেই জলটা হালকা গরম হয়েছে আর সেটাতে আমি গা ধুয়ে দিলাম। তো দেখো মাকে আজকে আমি নতুন নাইটি পরিয়ে দিলাম। আর এভাবেই কাটছে আমার দিনগুলো, শাশুড়ি মা, সন্তান, সংসার, এভাবেই দিব্যি কাটছে। তোমরা আশীর্বাদ করো এভাবেই যেন আমি সারা জীবন ভালো থাকতে পারি, সবাইকে নিয়ে সুখে থাকতে পারি। আর জানো তো বন্ধুরা, এখন না নতুন করে কিছু কিছু কথা শুনতে পাচ্ছি পাড়ার লোকের কাছে। অনেকে আমাকে ভাঙচি দিচ্ছে যে আমার ননদ আমার বাড়িতে থাকছে, হিংসে করে কাজ করছে না, এরকম বলছে। জানো তো পাড়া গ্রামে এরকমটা হয়, কেউ কারো ভালো দেখতে পারে না। দেখছে যে আমি শাশুড়ি, সন্তান, স্বামী, শ্বশুর, ননদকে নিয়ে সুখে সংসার করছি, আমার সংসারে না চোখ দিচ্ছে তার। কিন্তু কি জানো তো, আমরা ননদ ভাজে দুজনেই কারো কথায় কান দিই না। আমাকে যদি ওর নামে কেউ কথা বলে, সেটা আমি পাত্তাই দিই না, এক কান দিয়ে শুনি, এক কান দিয়ে বের করে দিই। আবার ওকেও আমার নামে অনেকে অনেক কথা বলে, ও সেটা করে আর কি, এক কান দিয়ে শোনে আর এক কান দিয়ে বের করে। তো আমরা এভাবে অনেক ভালো আছি গো। আর কি জানো তো বন্ধুরা, বাড়ির বউদের না খারাপ হতে বেশি সময় লাগে না, কিন্তু ভালো হতে গেলে 10 বছরেও কিন্তু ভালো হওয়া যায় না। তাই এভাবেই আমাকে সংসার করে চলতে হচ্ছে। মাকে গা ধুইয়ে দিলাম, তারপরে চুলটা আঁচড়ে দিলাম। তারপর দেখো আমি হাঁড়ি কড়াইয়ে মাটি লেপে নিলাম। উনুন ধরাতে যাব, দেখছি জ্বালানি নেই, তাই একটা আর কি বাঁশ পড়েছিল, সেটাকে ফাটিয়ে নিলাম। আর এদিকে আমি উনুন শালে চলে এলাম, এখন আমি উনুনটাকে ধরাবো। তো এই যে এই কটাই ঘুটে ছিল, তো ঘুটে কটাকে আগে ঢেলে নিলাম, এবার আমি উনুনটায় আগুন দেব। তো দেখো প্রথমে কিন্তু উনুনের ভেতরে আমি 2টো ঘুটে পেতে দিলাম, তারপরে যে বাঁশটাকে ফাটালাম সেটাকে ভরে দিলাম, তারপরে একটুখানি কেরোসিন দিলাম ঘুটেতে, তারপরে এখন আমি আগুন জ্বালিয়ে দিচ্ছি। আর আগুন জ্বালানোর পর তার ওপরে 2-3টে ঘুঁটে দিয়ে দেবো, তাহলেই জ্বলে যাবে। আমি ওদিকে রান্না বসিয়েছি, আর আমার ভাতটা 1 ফুট হয়ে গেছে, কিন্তু ভাতে জল লাগবে, উনুন শালে জল নেই। তার জন্য আমি হাঁড়িটা নিয়ে গেছিলাম কল থেকে জল আনতে। তো দেখো জল নিয়ে এসে আমি কিন্তু ভাতে হাঁড়ির জলটা দিয়ে দিলাম, আর একটু নাড়াচাড়া করে দিলাম, আর 1 ফুট ফুটলেই ভাতটা হয়ে যাবে। এদিকে দেখো রুদ্রসোনা মাছ ভাজা খাচ্ছে, আমি মাছ ভাজছিলাম, তো এসে বলছে মা আমাকে মাছ দাও, আমি মাছ খাবো। তো আমি ওকে মাছটাকে ভালো করে কাটা ছাড়িয়ে বেছে দিলাম, আর ও এখন বসে বসে মাছ ভাজা খাচ্ছে। ভাতটা আমার নেমে গেছে, ভাতের ফ্যানটা ঝরাতে দিয়েছি। আর এদিকে দেখো মুগ ডালটা একটু ফুটিয়ে নিচ্ছি, আগে সিদ্ধ করে নিয়েছিলাম আর এখন তেলে দিয়ে দিয়েছি, আর কি সুন্দর ডাল ফুটছে। তো বন্ধুরা রান্নাবান্না করছি, অনেকক্ষণ থেকে রান্নাবান্না করছি, এখনও রান্নাবান্না শেষ করতে পারিনি। আর রান্নাবান্না করতেও না প্রচণ্ড ভয় করছে,
কারণ খুবই ঝোড়ো বাতাস দিচ্ছে একদম, যাকে গ্রাম্য ভাষায় বলে ঝটকি ঝলক। ওই দেখো দেখছো কতটা বাতাস দিচ্ছে, একদম মনে হচ্ছে যেন ঝড় বইছে। তো রান্না করছি আমি, আর একদম ওই যে উনুন থেকে আগুন একদম বাইরে বেরিয়ে চলে যাচ্ছে, মনে হচ্ছে যেন আগুন ধরে যাবে, এতটা বাতাস দিচ্ছে। তো উনুনের কাছ থেকে আমি যেতেও পারছি না, এই ভয়ে যে আগুন যদি বেরিয়ে কোথাও ধরে যায়, বুঝতেই তো পারছো একদম রোদে শুকিয়ে সব খনখনে হয়ে আছে, কোথাও যদি একটু আগুন যায় আগুন লেগে যেতে পারে। তো যাই হোক, ডালটা হয়ে গেল, আর মাছের ঝোলটা হলে আমার রান্নাবান্না হয়ে যাবে। ওদিকে দেখো আমি এটা বসিয়েছি ঝোলটা, আর এদিকে হাঁড়িটা ভাতটা ঢেলে নিয়েছি, হাঁড়িটা এবার পুকুর ঘাটে ডুবিয়ে রেখে আসবো। আর এদিকে দেখো দিদি স্কুল থেকে এসে সব ঘর দুয়ারগুলো ঝাড়ু দিল, তারপরে বোতলগুলোকে ভরে নিয়ে এলো। রান্নাবান্না সেরে রোজ দিনের মতো হাঁড়ি কড়াটা আগেই ভিজিয়ে রেখে গেছিলাম। তো তারপর অনুশালটা নেতা দিলাম, তারপরে দেখো হাঁড়ি কড়াটা মাজার জন্য চলে এলাম। তো আমি আজকে একটু অন্যদিকে বসেছি, কারণ এসে দেখছি আমি যে জায়গাটায় আর কি হাঁড়ি কড়াই মাজি সেখানে কাকিমা সার্ফ কাচছে, মানে জামা কাপড় কাচছে। তাই আমি এই দিকটাতে নিয়ে চলে এলাম, আর এই দিকটায় বসে হাঁড়ি কড়াইটা মেজে নিচ্ছি। আর একজন দিদি ভাই আমাকে কমেন্টে বলেছো যে এত রোদে হাঁড়ি কড়াই মাজতে হবে না, একটু রোদ কমলে মাজিও। তো কী বলো তো দিদি, কাজ ফেলে না শান্তি পাই না, বসে থাকতে পারি না। আর এই ঘাটটায় না একদম সূর্য ডোবা পর্যন্ত আর কি রোদ থাকে, তো কখন মাজবো বলো, তাই আর কি এখনই মেজে নিই। হাঁড়ি কড়াইগুলো মেজে নিয়ে এসে দেখছি দিদি সবাইকে খেতে দিতে শুরু করে দিয়েছে, আর একদম হেসেল সমেত বাইরে বের করে নিয়ে চলে এসছে। তো আমি এখন রুদ্রর ভাতটা মাখিয়ে নিচ্ছি, আর এই যে দেখছো এটা হচ্ছে রুদ্রর বাবার ভাত। রুদ্র সোনাকে খাইয়ে আমার খেতে একটু দেরি হলো, আর আমার খেতে খেতে সবার খাওয়া হয়ে গেছিলো। তো দিদি সবার খাওয়া একটু বাসনগুলো আগে নিয়ে চলে এসেছিলো। তো দেখো দিদি কিন্তু বাসনগুলো মাজা হয়ে গেল, আর যে বড় হাঁড়িটা মাজলো সেটাতে তো কালকে ভাত ডালা ছিল, তো একটু আর কি ভাত জল ছিল, সেটা আর কি গরুকে দিয়ে দিয়েছে। তো দুই ননদ ভাজ মিলে আমরা দেখো বাসনগুলোকে মেজে নিচ্ছি। আর আমাদের দুজনের এই মিল দেখেই আমাদের গ্রামে কিছু কিছু মানুষ আছে আমাদেরকে হিংসে করে। তো কি বলতো, যেটা হয় আর কি গ্রামে, ওর কথা ওকে লাগানো, ওর কথা ওকে লাগানো, মানে সংসারে একটা অশান্তি সৃষ্টি করতে চাই। দেওরের কাণ্ড দেখো, এত গরম লেগেছে পাতনা জল ভরে ডুবে বসে আছে, আর রুদ্রসোনা দেখে কি খুশি, মানে দৌড়ে দৌড়ে যাচ্ছে আর আসছে, ও খুব খুশি ওই রকম দেখি। রুদ্রসোনাকে ঘুম পাড়াচ্ছিলাম, উঠে দেখছি দিদি ঘর দুয়ার উঠোনগুলো ঝাড়ু দিয়ে দিয়েছে। আর এদিকে রুদ্রর বাবা কি করেছে দেখো, করবেই না কেন, এত গরম পড়েছে, মানে জল তো খাওয়াই যাচ্ছে না, এত গরম হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন গরম করা জল। তো জল ঠান্ডা করার জন্য এই যে আমাদের বড় একটা বেরেল আছে, সেটায় জল ভরেছে, তারপর চাদর জড়িয়ে রেখেছে, একটা ভেজা চাদর, জল ঠান্ডা রাখার জন্য। সত্যি গো, জলটা বেশ ঠান্ডা হয়ে আছে। সকালবেলা এরকম করে রেখেছিল, আর সারাদিনে আর কি জলটা খাওয়া হয়েছে, একটু কমে গেছিলো, তাই আমি আবার এক বালতি জল নিয়ে এসে ওটাকে ফুল করে রেখে দিলাম। এই যে জলটা ভরে রাখলাম, এই জলটা আমরা যখন রাত্রে খাওয়া দাওয়া করবো তখন খাবো, বেশ ঠান্ডা হয়ে থাকবে, খেতে ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, সন্ধে হব আর কি, সন্ধে হয়ে যায়নি। তো দেখছি মুরগি দুটো হুতোর ভেতরে ঢুকে পড়েছে, তো দরজাটা লাগিয়ে দিলাম, মুরগির ঘরে দরজাটা দিলাম। তারপরে চা করলাম, চা করে চা দেওয়ার সময় বাবাকে জিজ্ঞাসা করছিলাম যে রাত্রে কি খাবেন। তো বাবা বলল কদিন থেকে তো রুটি খাওয়া হয় না, আজকে রুটিই খাবো। তাই আমি ঘরে আটাটা মেখে রুটিগুলো বেলে নিয়ে চলে এসেছি, আর আমি এখন অনুসারে রুটিটা করে নিচ্ছি। আর বেশি রুটি করছি না, মাত্র 4টে রুটি করছি, শুধু বাবাই খাবে, আর মা বলল মুড়ি খাবে। আর তোমরা অনেকেই কমেন্টে বলছো যে এভাবে খড়ের জালে রুটি করছো, সব কিছু করছো, একটু সাবধানে করিও। তো কি বলো তো, সাবধানে করছি। আর বিয়ের আগে আমি রান্না করেছি, কিন্তু উনুনে আর কি খড়ের জালে আর কি করিনি, গ্যাসে ট্যাসে আর কি রান্না করতাম। তো বিয়ের পর আর কি এগুলো শিখতে হয়েছে, করতাম না তো কি হয়েছে, যেখানে যেমন সেখানে তো তেমন করে চলতে হবে, তাই না? তো এখন শিখে গেছি, এখন করছি, সবাই যেমন করে এখানে তেমন আমিও করছি। তো যাই হোক, রুটিগুলো করে নিই, তারপর রুদ্রসোনাকে পড়তে বসাবো। দেখো রুটিগুলো করে নিয়ে এসে রুদ্রকে পড়তে বসালাম। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা বড় করছি না, এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সকলে ভালো থেকো, আর যারা নতুন বন্ধু হয়ে এই ভিডিওটি দেখছো আমার পাশে থাকার অনুরোধ করছি, আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ।